তবে আমি ঢাকুরিয়ার একটি পোস্টার দেখলাম যে তৃণমূল নিজে বলছে এটা বি গ্রেড সভা। তৃণমূলের দক্ষিণ মালদার যে প্রার্থী শাহনওয়াজ আলী রেহান, কাকে প্রার্থী করেন তারা? এই যে জেহাদিদের কথা বললেন, উনি হিন্দুত্বকে টেরার আখ্যা দিয়েছেন। এখন সময় এসেছে যে এই সব ভারত বিরোধী জেহাদিদের ঘাড় ধরে ভারত থেকে বহিষ্কার করা। পিসি ভাইপো কোম্পানি প্রাইভেট লিমিটেড এবং সেখানে যারা চাকরি করতে যান, মানে তথাকথিত বিভিন্ন পদের উমেদার এবং নির্বাচন প্রার্থীরা, তারা কিছু লাভের জন্যই যান এবং কে কতটা তেল দিতে পারেন সেভাবে তারা তৈলমর্দন করে যান। ওনাদের পুরো অর্থনীতি মেরুদণ্ড হচ্ছে আমরা কত কাটমানি পাবো। এদের দলের সবচেয়ে বড় জোকারের নাম হচ্ছে অভিষেক ব্যানার্জি। নমস্কার, ক্যাম্পেইন কলিং মিডিয়ায় আপনাদের স্বাগত জানাই। আমি অনন্যা। আমাদের সঙ্গে আজ রয়েছেন পদ্মশ্রী প্রাপ্ত অধ্যাপক শ্রী নারায়ণ চক্রবর্তী। স্যার, আপনাকে স্বাগত জানাই ক্যাম্পেইন কলিং মিডিয়ার। নমস্কার স্যার, গতকালই আমাদের রাজ্যে দুটো বড় ঘটনা একসাথে ঘটেছে। তার মধ্যে একটি ঘটেছে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে এবং অন্যটি ঘটেছে সন্দেশখালীতে। আমরা প্রথমে ব্রিগেডের প্রসঙ্গে আসি। যে ব্রিগেডে কালকে যে জনগর্জন সভা হয়েছে, সেখানে তৃণমূলের পক্ষ থেকে র্যাম্প ওয়াক করানো হয়েছে সেই সব প্রার্থীদের, সেই 42 জন প্রার্থীকে যারা এই রাজ্যের মানে যে লোকসভা ভোটের 42টি আসনে যারা যারা লড়াই করবেন তৃণমূলের পক্ষ থেকে, তাদেরকে নিয়ে র্যাম্প ওয়াক করা হয়েছে ব্রিগেডের জনসভায়। এবং সেখানে একাধিক চমক ছিল। রচনা বন্দ্যোপাধ্যায়, কীর্তি আজাদ এবং ইউসুফ পাঠান, তিনি প্রাক্তন ক্রিকেটার, এবং রচনা বন্দ্যোপাধ্যায়কে আমরা সবাই জানি দিদি নাম্বার 1 বা একজন অভিনেত্রী এই পরিচয়। এই তিনজন হচ্ছে লোকসভাতে তৃণমূলের নতুন মুখ, নতুন চমক। কালকে সেই চমক দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই বিষয়ে কি বলবেন? প্রথম, আপনি পরপর যে প্রশ্নগুলো করলেন তার জবাব দিচ্ছি। যে র্যাম্প ওয়াক করেছে তৃণমূল, তাদের জনগর্জন সভার ব্রিগেডের কথাই সবাই বলছে। তবে আমি ঢাকুরিয়ার একটি পোস্টার দেখলাম যে তৃণমূল নিজে বলছে এটা বি গ্রেড সভা। তো বি গ্রেড কি সি গ্রেড কি ডি গ্রেড এটা জানি না। তো একটা জিনিস বলতে পারি যে তৃণমূল কিন্তু রাজনীতিতে যে সেবার প্রবণতা, যার থেকে রাজনীতি শুরু হয়েছিল পৃথিবীতে, ভারতবর্ষে তো বটেই, সব জায়গাতেই, সেই জায়গা থেকে তারা এগুলো র্যাম্প ওয়াকে নিয়ে গেছে। মানে মানুষকে নিজেকে দেখানো, নিজেকে চেনানো। আসলে তৃণমূলের যে পিসি ভাইপো ফ্যামিলি রুল, সেই রুল এবং তাদের যে সাঙ্গপাঙ্গরা এতটাই জনবিচ্ছিন্ন হয়ে গেছে যে নাম দিয়েছে জনগর্জন, এবং সেখানে নিজেদেরকে পরিচিত করতে যায়। র্যাম্পে হাঁটেন বিভিন্ন যারা শো বিজনেসের লোক, তারা নিজেদেরকে শো করেন, তার একটা কোনো অর্থনৈতিক কিছু একটা ব্যাপার থাকে। এখানেও কিন্তু তাই। তৃণমূলের পুরো রাজনীতিটাই হচ্ছে অর্থনীতি ওরিয়েন্টেড। ইলেকশানে যেত, টাকা কামাও যেভাবে হোক, সরকারি বেসরকারি সমস্ত স্তর থেকে, তারপরে সেই টাকায় আয়েশ করো। আর মাঝে মাঝে জনসাধারণের উদ্দেশ্যে কিছু ছিটেফোঁটা দিয়ে দাও আর চেঁচামেচি করে যাও। র্যাম্পে হাঁটিয়ে মমতা দেবীর লোকেদের চেনাচ্ছেন এই তার দলের তথাকথিত নেতাদের। আসলে এই পিসি ভাইপো কোম্পানি পুরো তৃণমূলের শো বিজনেসটা চালু রেখেছে রাজনীতির নামে। তাদের এই বিজনেসের জন্য তাদের যে গরুর গাড়ি চলবে, তার সেই গরুর গাড়ির গরু বা বলদ কিছু দরকার হয়। ব্যক্তিত্বরহিত সুবিধাবাদী কিছু লোকজনকে তারা এইভাবেই চুজ করে নেয়, যাদের কিন্তু একমাত্র তৃণমূলের বিভিন্ন ছুড়ে দেওয়া উচ্ছিষ্ট ছাড়া আর বিশেষ কিছু পাওয়ার নেই। তারাই এই ফাঁদে পড়বে। কীর্তি আজাদের ক্রিকেটের সঙ্গে, তিনি ক্রিকেটের জন্যই বিখ্যাত ছিলেন, কোনো সম্পর্ক নেই। আমি জানি না তিনি এখন কি করছেন। শত্রুঘ্ন সিনহাও তাই। আর
ইউসুফ পাঠান তিনি তো কোনো রাজ্য দল কেন কোনো ক্লাব দলেও এখন সুযোগ পান না। আমার আরেকটা প্রশ্ন তৃণমূলকে, কেন বারবার সর্বভারতীয় দল বিজেপির কোনো নেতা পশ্চিমবঙ্গে এলেই তাকে বাইরের লোক, বিদেশি বলা হয়, বহিরাগত বলা হয়? তা এই লোকগুলো কি বহিরাগত নয়? মমতা ব্যানার্জি বা অভিষেক ব্যানার্জির জবাব দেওয়ার কিন্তু কোনো অবকাশ নেই। এই বাংলা বলার পেছনে ওদের উদ্দেশ্য আছে। এরা নিজেদেরকে যেভাবে বাঙালির চ্যাম্পিয়ন বলে দেখাতে চায়, তার মধ্যে কীর্তি আজাদ, ইউসুফ পাঠান আর শত্রুঘ্ন সিনহাকে ফিট করতে পারে এদের মতোই একদম বালখিল্য রাজনীতিবিদরা। এবং পশ্চিমবঙ্গবাসীর এখন বুঝতে হবে তাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। তৃণমূলের দক্ষিণ মালদার যে প্রার্থী শাহনওয়াজ আলী রেহান, কাকে প্রার্থী করেন তারা? এই যে জেহাদিদের কথা বললেন, উনি হিন্দুত্বকে টেরার আখ্যা দিয়েছেন। ওনার স্টেটমেন্টে উনি বলছেন যে ক্রোনোলজি অফ হিন্দুত্ব টেরার। এরা কি ভারতীয় সংবিধান অনুযায়ী প্রার্থী হতে পারেন? আমাদের সংবিধানে হিন্দুত্বর জায়গা কোথায় সেটা এরা পড়ুন। এবং ভারতবর্ষ কেন ভাগ হয়েছিল সেই জায়গাটা এরা এক্সপ্লোর করুন। এখন সময় এসেছে যে এই সব ভারত বিরোধী জেহাদিদের ঘাড় ধরে ভারত থেকে বহিষ্কার করা। গতকালের যে তৃণমূলের যে সভা, সেখানে দেখা গেল রচনা বন্দ্যোপাধ্যায়কে দাঁড় করানো হলো, মানে তাকে প্রার্থী হিসাবে সকলের সামনে আনা হলো। এই যে মুখ্যমন্ত্রী শুধু একটু রুটি বেলছেন, হাসি মুখে রচনা মন জয় করে নিলেন, তাতেই একটা প্রার্থীর টিকিট পাওয়া হয়ে গেল, যেখানে দাঁড়িয়ে অনেক বড় বড় মানে বড় বড় যারা ধরুন রাজনীতিবিদরা, বহু বছর ধরে যারা রাজনীতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত, তারা টিকিট পাচ্ছেন না হাজার চেষ্টা করেও। এটা সম্পূর্ণভাবেই কি মুখ্যমন্ত্রী মানে তৃণমূল সুপ্রিমোর ইচ্ছা খুশির ব্যাপার? পিসি ভাইপো কোম্পানি প্রাইভেট লিমিটেড, এবং সেখানে যারা চাকরি করতে যান, মানে তথাকথিত বিভিন্ন পদের উমেদার এবং নির্বাচন প্রার্থীরা, তারা কিছু লাভের জন্যই যান, এবং কে কতটা তেল দিতে পারেন সেভাবে তারা তৈলমর্দন করে যান। আমি একটা কথা বলি, ভারতবর্ষের অন্যতম শ্রেষ্ঠ ক্রিকেট অধিনায়ক একজন বাঙালি, তিনি, তার কি দরকার ছিল যে স্পেনে গিয়ে বলার যে একটা ইস্পাত কারখানা করবেন? সেই ইস্পাত কারখানার অবস্থা কিন্তু আমরা কেউ জানি না। ওনাকে বললে হয়তো উনি রেগে যাবেন, এটা আমার প্রাইভেট কথা, আমি কেন বলতে যাব। প্রাইভেট কথা যখন পাবলিকলি কেউ বলে, তখন কিন্তু বিশেষ করে পাবলিক ম্যান, তার কিন্তু জবাব দেওয়ার একটা এখতিয়ার থাকে, সেটা ভিন্ন প্রশ্ন। এইবারে রচনা ব্যানার্জির কথায় বলি, উনি তো একজন অভিনেত্রী। উনি এক সময় যখন সিনেমায় সুযোগ পেতেন সিনেমায় অভিনয় করতেন, এখন দিদি নাম্বার ওয়ানেও তিনি অভিনয়ই করছেন। সুতরাং তিনি অভিনয় করে ছলা কলা ভুলোনোর যে ব্যাপারটা, সেইখানে তিনি হয়তো সেই সুপ্রিমোকে ভুলিয়ে দিয়েছেন, এবং সুপ্রিমো দেখেছেন যে লকেট চট্টোপাধ্যায় লড়াকু নেত্রী বিজেপির, যিনি গতবারে হুগলিতে অনেক চেষ্টার পরেও, মানে তৃণমূলের অনেক চেষ্টার পরেও তাকে তারা হারাতে পারেনি, তিনি জিতে গেছেন। সেই জন্য উনি তথাকথিত সংবাদ মাধ্যমের যে বক্তব্য যে কাঁটা দিয়ে কাঁটা তোলা, এটা কোনো কাঁটা দিয়ে কাঁটা তোলা নয়। উনি তার বিরুদ্ধে রচনা ব্যানার্জিকে দাঁড় করালেন, এবং রচনা ব্যানার্জিও দেখলেন যে যাকগে ছিলাম ভালো, একটু তেল টেল দিয়ে রুটির বেলার সময় একটু হাত তালি দিলাম, হয়ে গেল। কিন্তু একটা জিনিস মনে রাখবেন, আমার বিশ্লেষণ অনুযায়ী, যে রচনা ব্যানার্জি যখন মানে রাজ্যের মুখ্যমন্ত্রীকে ডাকছেন দিদি নাম্বার ওয়ানে, এবং মুখ্যমন্ত্রী হেসে হেসে সন্দেশখালির ঘটনা নিয়ে তখন খুব টেনশন, এমতাবস্থায় রাজ্যের এই অর্থনৈতিক অবস্থায় তিনি গিয়ে দিদি নাম্বার ওয়ানে নর্তন কুর্দন করলেন। হ্যাঁ, সেই এই পুরো যে স্ক্রিপ্টটা, এই স্ক্রিপ্টটাই তো অত্যন্ত অপটু হাতের একটি হাস্যকর
একটি কি বলবো একটা স্ক্রিপ্ট তৈরি হয়েছে এবং সেই সিনেমাই এখন অভিনীত হচ্ছে। আমি এখানে আরেকটা জিনিস মনে করিয়ে দিই, আমার যতদূর মনে পড়ে প্রসেনজিৎ বোধহয় নায়ক ছিলেন, এই ত্যাগ বলে একটা সিনেমা, সেখানে কিন্তু এই রচনা ব্যানার্জি এবং আমাদের এই বর্তমান যে সাংসদ লকেট চ্যাটার্জি, এরা দুজন অ্যাক্টিং করেছিলেন। এখন ত্যাগ কে করে সেটাই দেখার, জনসাধারণ কতদিন এই ভাড়ামো করে তাদেরকে শোষণ করার রাজনীতিকে সমর্থন করবে, সেটা জনসাধারণের ব্যাপার, তারাই বুঝে নেবেন। পশ্চিমবঙ্গে না আছে কোনো কলকারখানা, না আছে কোনো প্রোডাকশন বিজনেস, এখানকার মানে কি বলবো, অর্থনীতির অবস্থা অত্যন্ত শোচনীয়। আজকে সিঙ্গুরে যে অবস্থা জমির, ওখানে উনি কি অনুপ্রেরণা দিদি গিয়ে ওখানে কি ছড়িয়ে এলেন সরষে নাকি কি হয়েছে আমি জানি না, ওইখানকার জমির ক্যারেক্টার পাল্টে গেছে। অবশ্য এইসব তো আমাদের এই তৃণমূল কোম্পানিকে বলে লাভ নেই, তারা এসব বোঝেও না, তারা এসব জানেও না, হ্যাঁ, তারা এসব জানতে চায়ও না যে ওইখানে কিন্তু কোনোদিন ওই ত্রিফসলা জমি থাকতে পারে, ওখানে কিন্তু এখন আর চাষবাস করা যাবে না, ওখানে সেই ইন্ডাস্ট্রি করতে হবে। এবং ইন্ডাস্ট্রিকে উনি বললেও ইন্ডাস্ট্রি আসবেন না। পশ্চিমবঙ্গে দুটো কারণে আসবে না, কারণ ওনাদের পুরো অর্থনীতি মেরুদণ্ড হচ্ছে আমরা কত কাটমানি পাবো, তোলাবাজি আমরা কতটা করতে পারবো। কোনো ইন্ডাস্ট্রিয়ালিস্ট উইল নেভার বি কাউন্ট ডাউন টু দিস তোলাবাজি, সারা পৃথিবীতে কেউ কখনো করে না। দ্বিতীয় হচ্ছে যে টাটাদের সরানোর সময় যে পদ্ধতিতে সরানো হলো, যে মেসেজটা দেওয়া হলো, সেই মেসেজটা কিন্তু অত্যন্ত ডেট্রিমেন্টাল টু দ্য ফিউচার ডেভেলপমেন্ট অফ দ্য আপনার ইন্ডাস্ট্রি ইন ওয়েস্ট বেঙ্গল। একটা বড় ইন্ডাস্ট্রি আসেনি, পুরোপুরি বারবার ধাপ্পা দেওয়া হচ্ছে এক একটা ওই বিজনেস সামিটের নামে। এদের দলের সবচেয়ে বড় জোকারের নাম হচ্ছে অভিষেক ব্যানার্জি। উনি ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে বলছেন যে তিনি বাংলা জানেন না, তাই তার গ্যারান্টির কোনো ভ্যালু নেই। কে বলছেন? যিনি পিসির সম্পদে গরিয়ান হয়ে একজন সাধারণ এমপি, ডায়মন্ড হারবার থেকে জেতা, যার একাডেমিক কোয়ালিফিকেশন ডুবিয়াস, বারবার বলছি ডুবিয়াস কোয়ালিফিকেশন, তিনি বলছেন যে গ্যারান্টি দেওয়ার কোনো নেই, এর ওয়ারেন্টি নেই। উনি জানেন গ্যারান্টি আর ওয়ারেন্টির তফাৎটা কি? ওর পিসি তো বরাবর ওয়ারেন্টি দিয়ে যান, কোনো গ্যারান্টি দেন না। গ্যারান্টিতে কোনো জিনিস যদি খারাপ হয় তার রিপ্লেসমেন্ট থাকে, কিন্তু ওয়ারেন্টিতে সেটা সারাই করার ব্যাপার থাকে। ইনি এতটাই অশিক্ষিত যে সেটাও জানেন না। তো এইসব লোকগুলো তো তৃণমূলেরই সম্পদ, এবং পশ্চিমবঙ্গ যতদিন এইসব অসৎ বাঞ্চ অফ জোকার্সকে টলারেট করে যাবে, ততদিন পশ্চিমবঙ্গবাসীর দুর্দশা শেষ হবে না। সন্দেশখালীর ঘটনাকে তো এতদিন মুখ্যমন্ত্রী ছোট ঘটনা করে বলেই ছিলেন, যে বারবারই বলেছেন যে এগুলো নাকি সাজানো ঘটনা। এবং সেখানে দাঁড়িয়ে বিষ্ণুপুরের তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল তিনিও বলছেন এটা নাকি ছোট ঘটনা, এখানে নাকি এটা বিজেপির চক্রান্ত এবং কিছু মহিলাকে সাজিয়ে গুজিয়ে তাদেরকে দাঁড় করানো হয়েছে, এবং তারা এই জাতীয় কথাবার্তা বলেছেন। এবং বহিরাগতর তকমা পেয়েছেন সন্দেশখালীর মহিলারা, যেখানে দাঁড়িয়ে মহিলারা বারবার নিজেদের হাতে তাদের আই কার্ড তুলে ধরেছেন, তাদের আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, রেশন কার্ড এগুলো দেখিয়েছেন, যে মুখ্যমন্ত্রীকে বলছি যে আপনি আসুন, এসে দেখুন যে আমরা বহিরাগত নাকি এখানকার ভূমিকন্যা। সেই এত কিছু দেখানোর পরেও মুখ্যমন্ত্রীর পর এই যে তৃণমূলের যিনি প্রার্থী হয়ে দাঁড়িয়েছেন, তিনি বিষ্ণুপুরের তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল, তিনিও কিন্তু বলছেন যে এরা নাকি বহিরাগত। এবং একই রকমভাবে এই সেম তকমা কিন্তু রচনা বন্দ্যোপাধ্যায়ও দিচ্ছেন, যে এই সন্দেশখালীর যে মহিলারা যারা এই সমস্ত কথাগুলো বলেছেন, তারা সমস্তই নাটক করছেন, বহিরাগত তারা। কি বলবেন এই নিয়ে? দেখুন, প্রথম এই সুজাতা মণ্ডল সম্পর্কে বলি যে ওখানকার যে দুবারের জেতা এমপি সৌমিত্র খান কিন্তু 2019-এ জেতার পরে তার কনস্টিটিউয়েন্সিতে কাজ করেছেন। তিনি কনস্টিটিউয়েন্সিতে যথেষ্ট পপুলার। মমতা ব্যানার্জি খুব ব্যক্তিগত সম্পর্কের অসুবিধে পড়লে
সেগুলো উনি তখন বলেন এগুলো ব্যক্তিগত সম্পর্ক। উনি কিন্তু এই সুজাতা মণ্ডলকে বিষ্ণুপুরে প্রার্থী করেছেন একমাত্র উদ্দেশ্য ওই ব্যক্তিগত সম্পর্ক ব্যবহার করে, কারণ সৌমিত্র খানের প্রাক্তন স্ত্রী হচ্ছেন সুজাতা মণ্ডল। আর সুজাতা মণ্ডল আগেও বড় বড় কথা বলতেন, এখনও বড় বড় কথা বলেন। উনি কোনো কাজ করেছেন বা কোনো সোশ্যাল ওয়ার্ক করেছেন বলে জানা নেই। আমার একটাই জিজ্ঞাস্য যে উনি যে বলছেন যে বহিরাগতরা গোলমাল করেছে, উনি কদিন সন্দেশখালিতে গেছেন? সন্দেশখালি সম্পর্কে উনি কি জানেন? সন্দেশখালি কোন জায়গা দিয়ে যেতে হয়, কোন ঘাট দিয়ে? শুধু তাই নয়, এসপ্লানেড থেকে সন্দেশখালি যাওয়ার যে দূরত্ব 70 কিলোমিটার, সে সম্পর্কেও ওনার ধারণা আছে বলে আমি মনে করি না। এইসব কিছু অর্ধশিক্ষিত অল্প শিক্ষিত নিওলিটারেটস এরা কি করে তার নেত্রীকে খুশি করবে সেই জন্য এইসব আবল তাবল বকতে থাকে। আপনি তো নিজেই বলে দিলেন যে ওখানকার লোকেরা তাদের ভোটার কার্ড, তাদের আধার কার্ড দেখিয়ে বলেছে, আমরাও দেখেছি সবাই, হ্যাঁ, বিভিন্ন চ্যানেলে, যে তারা দেখিয়ে বলছেন যে আমরা এখানকার লোক। হ্যাঁ, তো এই এক। আচ্ছা, রচনা ব্যানার্জি তিনি একজন অল্প শিক্ষিত কোনো একজন ভূতপূর্ব অভিনেত্রী। এখন অভিনেত্রী তো অনেক রকম অভিনয়ই করলেন। তিনি যে বহিরাগত বলছেন সেটা কোনো লেখা স্ক্রিপ্টে অভিনয় করছেন কিনা কে জানে। হয়তো অভিষেক ব্যানার্জির লেখা স্ক্রিপ্টেই উনি অভিনয় করছেন, কারণ ওনাকে এখন ইলেকশনে দাঁড়াতে হবে, যে তার চেষ্টা করতে হবে, এমপি হতে হবে, সমস্ত রকম সুবিধে নিতে হবে, ইত্যাদি ইত্যাদি। এদের একজন ক্যান্ডিডেট দেশ সেবার জন্য, মানুষের সেবার জন্য ইলেকশনে লড়ছে তৃণমূলের, আমি তো 42 জনের মধ্যে একজনকেও খুঁজে পাচ্ছি না। স্যার, এই আপনি যে বললেন যে এরা দেশ সেবার জন্য করছে কিনা, অথবা এরা যে এমপি হওয়ার পর যেসব সুযোগ সুবিধা নেওয়া সেইগুলো টাকার জন্য করছে, এই প্রশ্নটাই আরেকটা জায়গা থেকেও আসে। সেটা হচ্ছে যে টাকার জন্য, টাকার বিনিময়ে যিনি লোকসভায় প্রশ্ন করার, মানে যার বিরুদ্ধে এই প্রশ্নটা উঠেছে যে টাকা দিয়ে তিনি লোকসভায় প্রশ্ন করবার ব্যবস্থা করে দিচ্ছেন, সেই মহুয়া মৈত্র, তাকেও কিন্তু তৃণমূলের পক্ষ থেকে টিকিট দেওয়া হয়েছে ক্যান্ডিডেট হিসেবে। এই বিষয়ে কি বলবেন? দেখুন, আমি তৃণমূলের ক্যান্ডিডেট সম্পর্কে একটা ধারার কথা বলে দিয়েছিলাম আগেই আপনাকে। দক্ষিণ মালদার তৃণমূলের যে জেহাদি, ভারত বিরোধী এবং হিন্দুত্ব বিরোধী একজন জেহাদি মানুষ, তার কথায় এক্ষেত্রে আমি সেইভাবেই বলছি, এই মহুয়া মৈত্র তিনি নিজের ব্যক্তি স্বার্থের জন্য যে কাজ করেছেন পার্লামেন্টের এমপি হিসেবে, সেটা কিন্তু অলরেডি প্রমাণিত যে তিনি গর্হিত অপরাধ করেছেন এবং তার জন্য তিনি বরখাস্ত হয়েছিলেন। এবং তারপরে উনি কোর্টে গেছেন, কোর্টে গিয়েও রিড্রেসাল পাননি। আর আপনার সুবিধের জন্য আমি মনে করিয়ে দিচ্ছি যে এর পরেও উনি কিন্তু যখন বরখাস্ত হওয়ার পরে নোটিশ গেল যে ওনাকে এমপির বাংলোটা ছেড়ে দিতে হবে, তখনও কিন্তু উনি ছাড়তে চাননি। তারপরে যখন জোর করে বের করে দেওয়া হলো, তখন কোনো উপায়ান্তর না দেখে উনি চেষ্টা করেছিলেন কোর্টে গিয়ে আটকাতে, কিন্তু সেখানেও যখন ফেলিওর হলেন তখন বেরিয়ে গেলেন। আর এই সবই হচ্ছে তৃণমূলের সম্পদ। কারণ একটা নীতিহীন দল, তার একমাত্র উদ্দেশ্য হচ্ছে কে বেশি তেল দেবে, কে বেশি আমার সুবিধে দেবে, যে কোনো রকমভাবেই হোক না কেন তাদেরকেই আমি ক্যান্ডিডেট করব। আর পশ্চিমবঙ্গের মানুষ হচ্ছে মূর্খ। আমার যেটা সবচেয়ে খারাপ লাগে, আমি বলছি না, মানে অনুপ্রেরণার ভাষায়, যে এই মূর্খ গাঁওয়ার লোকগুলোকে ভয় দেখাও, এদেরকে ভুলিয়ে দাও, এদের সামনে বড় বড় কথা বলো, 2-4টে টাকা ছুঁড়ে দাও। যেমন সন্দেশখালির ঘটনায় তৃণমূলের নেতাদের কথাতেই প্রমাণিত যে 500 থেকে 1000 টাকা আমরা যেহেতু মহিলাদের করে দিয়েছি, সুতরাং মহিলাদের তাদের স্বামীরা নয়, মাঝরাত্রিরে পিঠে খাবে, তার জন্য সে তৃণমূলের নেতারা পিঠে খাবে এবং তার জন্য মাঝরাত্রিরে তাদেরকে পিঠে খাওয়াতে যেতে হবে। এই মহিলাদের সম্পর্কে যাদের সম্ভ্রম, বাঙালিদের সম্পর্কে যাদের সম্ভ্রম বোধ, সেই দলকে সমর্থন করা মানে নিজের সংসার নিজেকে ছুরি মেরে
শেষ করে দেওয়া। আমি এটুকুই বলতে পারি।